নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব চিয়া বীজ চাষ এই বিষয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ উৎপল পাল, ব্লক প্রযুক্তি ব্যবস্থাপক, বোলপুর সহ কৃষি দপ্তর, এবং আজকে আমি রয়েছি বিপ্লব। আমি প্রথমেই উৎপলবাবুর কাছে জানবো যে চাষি বন্ধুরা তো সারা বছর চাষবাস করে থাকেন, নানা ধরনের চাষবাস করে থাকেন, বিকল্প চাষ হিসেবেও তারা মাশরুম চাষ বা অন্যান্য চাষও করে থাকেন, কিন্তু এই যে চিয়া বীজ এর কিন্তু গুরুত্ব অপরিসীম। এবং বর্তমানে দেখছি মানুষ যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন, শরীর সুস্থ রাখতেও কিন্তু তারা এই যে চিয়া বীজ তারা কিন্তু অনলাইনে প্রচুর টাকা দিয়ে তারা কিনছেন। কিন্তু এই চিয়া বীজ চাষ যদি চাষি বন্ধুরা করতে পারেন তাহলে কিন্তু অনেক কম খরচে, কম সময়ের মধ্যে কিন্তু এই চাষ করা যেতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য চর্চার পাশাপাশি মানুষ আহারের দিকেও কিন্তু নজর দিচ্ছেন, এবং এই পুষ্টিকর খাদ্য হিসাবে অনেক এর চাহিদাও রয়েছে বাজারে। এই চিয়া বীজ অনেক চাষি বন্ধুর কিন্তু খাদ্য তালিকায় রাখছেন। প্রথমে আপনার কাছে জানবো যে এই চিয়া বীজ এর সাফল্য কীরকম। নমস্কার, আমি উৎপল পাল, ব্লক প্রযুক্তি ব্যবস্থাপক। স্বাস্থ্য সচেতন মানুষ এখন চিয়া বীজ খুঁজছেন, তাই বোলপুর শ্রীনিকেতন ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে গত বছরই এই চিয়া চাষে আমরা এগিয়েছি। বীরভূম জেলায় প্রথম বোলপুর শ্রীনিকেতন ব্লক এই চাষ শুরু করেছে। তো চিয়া চাষের গুরুত্ব বলতে যেটা বোঝাচ্ছে, চিয়া বীজে এত পরিমাণ ফাইবার, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য খনিজ দ্রব্য রয়েছে, যার জন্যে স্বাস্থ্য সচেতন মানুষ এটাকে খুব বেশি এখন গ্রহণ করছেন। তার ফলে কৃষক বন্ধুদের মধ্যে এই চাষের একটা ঝোঁক বেড়ে গেছে। গত বছরের থেকে এবছর বেশ খানিকটা এলাকায় আমরা বাড়াতে সক্ষম হয়েছি আমাদের আত্মা প্রকল্পের মাধ্যমে। তো চিয়া বীজ চাষের এই যে প্রবণতা কৃষক বন্ধুদের মধ্যে বাড়ছে, তার কারণ হচ্ছে এর গ্রহণযোগ্যতা আমাদের শহুরে মানুষের মধ্যে ব্যাপকভাবে পড়েছে। সেই সঙ্গে গ্রামীণ মানুষও এটাকে তার শারীরিক পুষ্টির জন্য ব্যবহার করছেন। তো একটু আগে যেটা বললেন যে চিয়া বীজ এর তো গুরুত্ব অনেক বেশি, এবং এর যে চাহিদাটাও কিন্তু বাজারে অনেক বেড়ে গেছে, এবং চাষের বন্ধুরা বা চাষি বন্ধুরা বলবো না, যারা বাড়ির মধ্যে যারা রয়েছে ছেলে বা মেয়েরাও কিন্তু এই খাদ্য তালিকায় কিন্তু এটা রাখছেন। তো এই যে আত্মা প্রকল্প বললেন, তো আত্মা প্রকল্প থেকে কী রকম এই চিয়া বীজ চাষের জন্য সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে? আমরা এই চিয়া বীজ চাষের জন্য আত্মা প্রকল্পের মাধ্যমে যে প্রদর্শনী ক্ষেত্র আছে অ্যাক্টিভিটির মধ্যে আত্মা প্রকল্পের, সেই অ্যাক্টিভিটিতে আমরা প্রদর্শনী ক্ষেত্রের মাধ্যমে এই চিয়া বীজ চাষে কৃষক বন্ধুদের আমরা সহায়তা দিয়ে থাকছি। গত বছর আমরা শুরু করেছিলাম, এবছর বেশ কয়েকজনকে আমরা এই চাষের প্রদর্শনী ক্ষেত্র স্থাপন করতে সহায়তা করেছি। সেখানে বীজ, প্রয়োজনীয় সার এবং অন্যান্য দ্রব্য আমরা দিয়েছি। আচ্ছা, এই চিয়া বীজ চাষ চাষি বন্ধুরা কোন সময় শুরু করবেন? চিয়া বীজ সাধারণত বছরে দুবার হয়, তার মধ্যে অক্টোবরের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত একটা সময়। এখন নভেম্বর থেকে ডিসেম্বরে চলে এসছে। আগামী জানুয়ারিতেও যদি আমরা চিয়া বীজ চাষ করতে পারি তাহলেও কিন্তু ভালো ফলন আমরা পাবো। আর মাটি এবং যে আবহাওয়া কীরকম দরকার? চিয়া বীজ সাধারণত উষ্ণ অঞ্চলের ফসল এবং সেই সঙ্গে হচ্ছে রবি ফসল। তো এই সর্ষে যে সময়ে চাষ করা হচ্ছে আমরা সেই সময়ে চিয়া চাষ করছি। তাছাড়াও এর জন্য যেহেতু যে আবহাওয়ার প্রয়োজন, তাপমাত্রা মূলত 16 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়, সেই জন্যে অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত যেমন চাষ হচ্ছে, আবার জানুয়ারি থেকেও এর চাষটা শুরু করা যায়। মাটি বলতে দোআঁশ মাটি এর জন্যে উপযুক্ত মাটি। দোআঁশ মাটিতে ভালোভাবে বৃদ্ধি পায়, বিশেষত যেখানে জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে সেই রকম ধরনের মাটি এই চাষের জন্য উপযোগী। এবং আমরা জানি যে যে কোনো চাষ করতে গেলে চাষি বন্ধুরা একটা সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং চিয়া যে বীজ চাষ যদি চাষি বন্ধুরা করতে চান, এবার কিন্তু সময় হয়ে এসছে, তারা কিন্তু এই সময়টা করতে পারেন। এবং পাশাপাশি মাটি এবং আবহাওয়াটাও বললেন, এবং পাশাপাশি আরেকটা যেটা বিষয় জানবো যে সেচ কীরকম লাগতে পারে? এটা যেহেতু উষ্ণ অঞ্চলের ফসল, উষ্ণ জলবায়ু অঞ্চলে এটা হয়, সেচের খুব একটা প্রয়োজন নেই। তবে চিয়া বীজ ছড়ানোর পরে কমপক্ষে একটি সেচ এর জন্যে খুবই জরুরি। তারপরে খুব একটা সেচের প্রয়োজন হয় না, সেই একটি সেচের মাধ্যমে এ কিন্তু
সে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে এবং আশানুরূপ ফলনও পাওয়া যায়। আর যেটা রয়েছে যে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে চাষি বন্ধুরা এই সমস্ত সরিষা চাষও করে থাকেন, এবং পাশাপাশি যদি আমি একটু জানবো পার্থক্যটা, যদি সরিষাটা যেটা আমরা জানি যে তৈলবীজ হিসেবে পরিচিত, সেটাকে যদি একটু চাষি বন্ধুরা যদি ভাবেন যে তৈলবীজটা সরিষা চাষের মধ্যে পড়ে, অবশ্যই সেটাকে একটু দূরে সরিয়ে যদি চিয়া বীজ চাষ চাষি বন্ধুরা করতে চান, তাহলে কতটা লাভজনক? এই সময় সাধারণত কৃষক বন্ধুরা সরিষা চাষে বেশি উৎসাহী হয়, কিন্তু দেখা যাচ্ছে যে চিয়া বীজ চাষের যেরকম গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে বেড়েছে, এই চাষের চাহিদা বেড়েছে, এই চাষের দিকে কৃষক বন্ধুরা এখন ঝুঁকছেন। তো এই চাষে সরিষার সঙ্গে তুলনামূলক একটু আলোচনা করতে গেলে, যদি সরিষা চাষ 1 বিঘা জমিতে করা হয় তাহলে আমি ফলন মোটামুটি 1 কুইন্টাল থেকে 1 কুইন্টাল 20 কেজি পেতে পারি। সেই তুলনায় দেখা যাবে যে চিয়া চাষ যদি আমি করি, চিয়া চাষ হয়তো 1 বিঘা জমিতে আমাদের যে বীরভূমের মাটি, সেই বীরভূমের মাটিতে আমরা গত বছর যেটা দেখেছিলাম, গত বছর 40 থেকে 50 কেজি আমরা পেয়েছিলাম। যদি খুব ভালোভাবে এর ব্যবস্থাপনা করা যায়, প্রথম বছর যেহেতু ফলন কম হয়েছিল, সঠিক পদ্ধতি আমরা অবলম্বন করতে পারিনি, কিন্তু এবছর সঠিক পদ্ধতি অবলম্বন করে আমরা করার চেষ্টা করছি। তাতে দেখা যাচ্ছে সঠিক পদ্ধতি অবলম্বন করলে এর ফলন আমরা কিন্তু 80 থেকে 100 কেজি আমরা বিঘা প্রতি পেতে পারি। বাজার মূল্য হিসাবে চিয়া বীজের এখন কেজি প্রতি দাম প্রায় 300 টাকা বা তদূর্ধ্ব। সেই হিসাবে আমি যদি কথাই বলছি, সর্বনিম্ন আমি যদি 50 কেজিও ফলন পাই, তাহলে কিন্তু আমি 1 বিঘা থেকে 15,000 টাকা পাচ্ছি। আবার খরচ ধরতে গেলে, কারণ এই চাষের জন্য যে চাষের যে পদ্ধতি, চাষ পদ্ধতি বলতে গেলে যে সরিষার মতো চাষ পদ্ধতি এবং সার কিন্তু খুবই কম লাগে। আমরা যদি রাসায়নিক সার দিতে থাকি, রাসায়নিক সার দিলে বিঘা প্রতি 20 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, 6 কেজি ইউরিয়া এবং 6 কেজি পটাশ, এবং যদি জৈব সার বা কেঁচো সার দিই তাহলে বিঘা প্রতি 800 কেজি লাগবে। হিসাব করে আমরা দেখেছি 1 বিঘা জমিতে এই চাষের খরচ 5 থেকে 6,000 আমরা পাচ্ছি। সেখানে চিয়া বীজ বিক্রি করে যদি 50 কেজি ফলন হয়, আমরা 15,000, আমাদের বিঘা প্রতি 10,000 টাকা লাভ থাকছে। কিন্তু সরিষা চাষের ক্ষেত্রে আমরা কিন্তু এই পরিমাণ আমরা লাভ পাচ্ছি না। সেই হিসাবে যেহেতু এই চাষের চাহিদা বেশি, কৃষক বন্ধুদের মধ্যে একটা এই চাষ করার প্রবণতা কিন্তু বেড়ে গেছে, ঝোঁক বেড়ে গেছে বর্তমান সময়ে। আচ্ছা, এই চিয়া বীজ চাষ চাষি বন্ধুরা যদি মনে করেন করবেন, যার অনুষ্ঠান শুনছেন অবশ্যই অনুষ্ঠান তাদের ভালো লাগবে, তো বিঘা প্রতি বীজের পরিমাণটা কত লাগবে এবং বোনার পদ্ধতিটা, অনেক সময় ছড়িয়ে বোনেন বা সারিবদ্ধভাবে বোনেন, এই পদ্ধতিটা সম্পর্কেও জানবো। চিয়া বীজ সাধারণত খুবই কম লাগে। 1 বিঘা জমিতে 800 থেকে 1 কেজি এই পরিমাণ বীজেই কিন্তু 1 বিঘা জমি চাষ করা হবে। জমি তৈরির ক্ষেত্রে আমরা দেখেছি সরিষা চাষে যেরকম 2বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নেওয়া হয়, তারপর ছড়িয়ে বা লাইন করে এই চাষ কিন্তু করা হয়। যদি লাইন করে করা হয় তাহলে এটা বেশি সুবিধাজনক, কারণ পরবর্তী সময়ে একবার তো সেচ দিতে হবে, সেচের জল যাতে জমিতে না বসতে পারে, সঠিকভাবে জলটা নিষ্কাশন হয়, তার জন্যে সারিবদ্ধভাবে চাষ করলে আমরা ভালো ফলন পেতে পারি। লাভের ব্যাপারটা তো আমরা জানলাম যে কি পরিমাণ লাভ হতে পারে বিঘা প্রতি, তো পাশাপাশি আরেকটা বিষয় যে পরিচর্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সব চাষে তো পরিচর্যার মূল কথা। আমরা জানি ভালো ফলন পেতে গেলে, রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচাতে গেলে একটা পরিচর্যা দরকার হয়ে থাকে। তো এই চিয়া বীজ চাষ যদি চাষি বন্ধুরা করেন, কি ধরনের পরিচর্যা দরকার? চিয়া চাষের জন্য খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না, কারণ আগাছার উপদ্রব খুবই কম থাকে এই চাষের ক্ষেত্রে। যদি আমরা সারিতে বুনি তাহলে প্রথম দিকে কিছুটা পরিচর্যার প্রয়োজন হবে, কিন্তু গাছ বড় হয়ে গেলে এর পরিচর্যার খুব একটা প্রয়োজন হয় না। তার ফলে সেখান থেকেও চাষের খরচ অনেকটা কমে যায় কৃষক বন্ধুদের। চিয়া বীজ কি আপনাদের কৃষি দপ্তর থেকেও পাওয়া যেতে পারে? চিয়া বীজ আমাদের আত্মা যে প্রকল্প চলছে, আত্মা প্রকল্পের মাধ্যমে আমরা কিছু সংখ্যক কৃষক বন্ধুকে প্রদর্শনী ক্ষেত্র করার জন্য চিয়া বীজ আমরা দিয়েছি। আগামী দিনে এর যেমন যেমন আমাদের আত্মা প্রকল্পের ফান্ডের ব্যবস্থা হবে, আমরা এই চাষ মানুষ যাতে বেশি পরিমাণে করতে পারে সে বিষয়ে আমরা উদ্যোগ নেব। এই সময় তো শীতের মরশুম, আমরা জানি চাষি বন্ধুরা বিভিন্ন ধরনের সর্ষে বলুন, ডাল শস্য বলুন, সব ধরনের তারা চাষবাস করে থাকে। তো এই চিয়া বীজ চাষের সঙ্গে অন্য কোনো সাথী ফসল কি চাষ করা যেতে পারে? চিয়া বীজের সঙ্গে অবশ্যই সাথী ফসল চাষ করা যেতে পারে। আমরা যদি ছড়িয়ে বীজ বুনি তাহলে আমরা জমির চারিপাশে আমরা ভুট্টা চাষ করতে পারি অবশ্যই। আবার যদি সারিবদ্ধভাবে করি তাহলে সরিষা চাষের সঙ্গেও কিন্তু এই চাষ আমরা করতে পারি। তবে সারিবদ্ধভাবে করলে মানে
চিয়া চাষের সঙ্গে ভুট্টা চাষ কিন্তু খুব ভালো কাজ দেবে, আবার সরিষা চাষও কিন্তু ভালো হবে। আমরা জানি প্রতিটি ফসলের রোগ পোকার সমস্যা তো একটা থাকেই, তো এই চিয়া বীজ ফসলের ক্ষেত্রে কোনো কি রোগ পোকার সমস্যা হয়ে থাকে, এবং সেক্ষেত্রে হলেও চাষি বন্ধুরা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? চিয়া গাছ আপেক্ষিকভাবে হচ্ছে কীটপতঙ্গ প্রতিরোধী, মানে সেই জন্যে চিয়া গাছের এই যে রোগ পোকার আক্রমণ খুবই কম দেখায়। তার ফলে কি হচ্ছে, আমাদের কীটনাশক প্রয়োগ করতে কম হয় এবং চাষের খরচ কিন্তু অনেকাংশে কমে। তাই হচ্ছে চিয়া কীটনাশক ছাড়াই বলা যায় যে নিরাপদে এটাকে চাষ করা যায়। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, যেটা একটা নতুন চাষ। আমরা জানি যে চিয়া বীজ চাষ, এটা কিন্তু বীরভূম জেলায় ব্যাপক সাড়া ফেলেছে, এবং আপনারা যদি প্রয়োজন হয় এখানকার যে স্থানীয় যে কৃষি দপ্তর রয়েছে আপনাদের, সেখানে যোগাযোগ করতে পারেন এবং আরও বিস্তারিত জানতে পারেন। এই চিয়া বীজ সেটা কিন্তু ক্ষুদ্রাকৃতি বা ছোট হলেও এর কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। আপনারা জানেন যে বাজারে বিক্রি হচ্ছে প্রচুর দামে, এবং অনলাইনেও চাষি বন্ধুরা শুধু বলবো না, গ্রামে বাড়ির যে মহিলারা রয়েছেন বা পুরুষরা রয়েছে তাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন। এই স্বাস্থ্য চর্চার পাশাপাশি সুষম যে আহার, সেদিকেও কিন্তু তারা নজর দিয়েছেন অধিকাংশই মানুষ, এবং তাই পুষ্টিকর স্বাস্থ্য হিসাবে এই চিয়া বীজ কিন্তু তারা বাড়ির মধ্যে রাখছেন নিজেদের খাদ্য তালিকায়। তাই চিয়া বীজ চাষ করুন, এবং চাষি বন্ধুদের বলবো তারা কৃষি দপ্তরের পরামর্শ নিন, এবং সেই পরামর্শ অনুযায়ী এই সময় কিন্তু চিয়া বীজ চাষ শুরু করুন। আর এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ উৎপল পাল, ব্লক প্রযুক্তি ব্যবস্থাপক, বোলপুর সহ কৃষি অধিকর্তাকরণ। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার। কিষাণবাণীর দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো সবজি চাষ নিয়ে। আমরা কথা বলবো বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের কামারডাঙ্গাল গ্রামের চাষি বন্ধু মৌসুমী বাগের সঙ্গে। তিনি ওই গ্রামের বকুল স্বনির্ভর দলের সদস্য। তিনি সবজি চাষ করেন। আমরা তার কাছ থেকে এ বিষয়ে তার অভিজ্ঞতার কথা শুনব। মৌসুমী দেবী, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনার দলের নাম বকুল? হ্যাঁ, আমার দলের নাম বকুল। এটা কতদিন ধরে করছেন? আমি এটা গত 5 বছর ধরে করছি। আমি আপনার কাছ থেকে শুনেছি যে আপনি মোটামুটি সচ্ছল বাড়ির গৃহবধূ। আপনি তারপরেও এই একটা স্বনির্ভর দল করলেন কেন? আমি নিজে একটু স্বনির্ভর হওয়ার জন্য এই স্বনির্ভর দল করেছি। কারণ সব সময় সবার কাছে টাকা চাইতে আমার ভালো লাগে না, তাই নিজে একটু কিছু ইনকাম করব সেই ভেবেই স্বনির্ভর দল থেকে সবজি চাষ শুরু করেছি। 5 বছর আগে থেকেই সবজি চাষ করছেন? হ্যাঁ, 5 বছর ধরেই আমি সবজি চাষ করছি। স্বনির্ভর দলের কারণে যে টাকা পয়সা আপনি ব্যাংক থেকে পেয়েছেন সেগুলো কাজে লাগিয়ে? হ্যাঁ, আমি স্বনির্ভর দল থেকে কিছু লোন করেছি, দিয়ে আমি চাষটা শুরু করেছি। কী কী চাষ? আমি ছাদে চাষ করেছি। আপনার টব কিনেছি, টবের মধ্যে লঙ্কা, টমেটো, তারপরে বেগুন, এগুলো চাষ করেছি। আর কিছু খামারেও চাষ করেছি, ধনেপাতা, পালং শাক, পনকা শাক, তারপরে কুমড়ো, লাউ, আর 10টা মতো পেঁপে গাছ চাষ করেছি। এই যে টব কেনা, তারপরে সার, তারপরে চারা কেনা, এইসব টাকাগুলো আপনি ওই স্বনির্ভর দল থেকেই পেয়েছেন? হ্যাঁ, আমি এগুলো স্বনির্ভর দল থেকে লোন করেই আমি এগুলোকে কিনেছি। মানে বাড়ি থেকে নেবার ইচ্ছে হলো না? আমি দেখলাম যে নিজে একটু কিছু করার চেষ্টা করার জন্য আমি নিজেই স্বনির্ভর দল থেকে লোন করে আমি প্রথমে নিজে থেকেই শুরু করেছি। এই যে চারাগুলো কিনেছেন, আমি পেঁপের কথা জিজ্ঞেস করি, এগুলো কোত্থেকে কিনলেন? এগুলো আমি আমোদপুরে হাটে থেকে কিনেছি। আমোদপুরের হাটে কেনার ফলে গাছগুলো ভালো হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে। নার্সারি থেকে কিনতে পারলে তো বেশি ভালো হতো। আমি নার্সারির কথাটা তো আগে মাথায় আসেনি, তাই হাটে থেকেই কিনে ফেলেছি। তাতে কোনো ক্ষতি হয়নি, ভালোই গাছ হয়েছে? না, কোনো ক্ষতি হয়নি, খুব ভালোই গাছ হয়েছে। এই পেঁপে গাছগুলো লাগিয়েছেন কবে? 2 বছর আগে লাগিয়েছি পেঁপে গাছগুলো। তার মানে তো সে একবার ফলন দিয়ে দিয়েছে। হ্যাঁ, একবার ফলন দিয়ে দিয়েছে। কীরকম ফলন পেলেন? 1 বছরে মোটামুটি আমরা 30-40 কেজি মতো এক একটা গাছে গড়ে হয়েছে। 30 থেকে 40 কেজি। এখন পেঁপের দাম তো ভালো, মানে গত 2-1 বছর ধরে তো ধরুন হাটে কিনতে গেলে দেখি যে প্রায় 40 টাকা কেজি, মানে চাষি বন্ধুরা তো 20 টাকা কেজি পাচ্ছেন। 20 টাকা 25 টাকা করেও পেয়েছি। একটু টবের ব্যাপারটা জিজ্ঞেস করি, আপনি ছাদে টব দিয়ে গাছগুলো চাষ করলেন কেন? কারণ ছাদে আমার জল দেওয়া সুবিধা হয়। আমার ছাদেই ধরুন জলের ট্যাঙ্কি থাকে, সেখান থেকে আমার জল তোলাটা সুবিধা হয়, আমাকে জলটা বয়তে হয় না, তাই ছাদে চাষ করলে আমার সুবিধা আছে অনেক। ওই জন্যই আমি ছাদে চাষ করেছি।
আপনার নিচে জায়গা তো আছে বলছেন। হ্যাঁ, নিচে আছে ওগুলো আপনার ওই লাউ, কুমড়ো, পেঁপে, পালং শাক এগুলো লাগিয়েছি। লাউ বা কুমড়ো এগুলো ওই বীজ কোত্থেকে কিনে নিয়ে আসেন? হাটে থেকেই কিনে এনেছি আমি সব। হাট থেকে কিনে নিয়ে আসেন, বেশ ভালো হয়। ভালো হয়। সার যেটা বললেন কিনেছেন, রাসায়নিক সার নাকি জৈব হ্যাঁ, সার? আমি রাসায়নিক সার ব্যবহার করি না কো, আমি জৈব সার ব্যবহার করি এবং আমি কেঁচো সার ব্যবহার করি। আর আমার কটা গরু আছে সেখান থেকে আমি একটু জৈব সার ব্যবহার করি। কেঁচো সার কিনে নেন। হ্যাঁ, আমি কেঁচো সার কিনে আনি। উঠোনে যেটা, সেটা তো চাষ করার ব্যাপার থাকে, কিভাবে চাষ করলেন? আমাদের ঘরে কিছু মুনিশ ফুনিশ আসে, তখন তাদেরকেই বলি একটু চাষটা করে দিতে। আমি ওগুলো নিতে পারি না কো, আমাদের মুনিশ যেগুলো আছে তাদেরকে বললেই করে দেয়। খুব বড় জায়গা তো নয়, এমনি করে ফেলা যায়। একটু খামারের মতন, খুব বড় জায়গা না। আমি একটু যদি জিজ্ঞেস করি যে কিভাবে পরপর করে গেলেন আর কি? পরপর করে আমি ধরুন মাচা করে করে ওগুলোকে চাষ করেছি। ওগুলো সব মাচা করে? হ্যাঁ, মাচা করে মুনিশ দিয়ে মাচাটা করিয়েছি, আমি নিজে করতে পারিনি। মাচা দিয়ে তো তো ভালো হয়েছে। তারপরে তো বাঁশ টাস কেনার খরচ আছে। না, বাঁশ টাশ কিনতে হয় না, ওগুলো আমার ঘরেই আছে, ওগুলো কিনতে হয়নি কো। শ্রমিকের খরচটা লাগে। শ্রমিকের খরচটা আমাকে লেগেছে। নিচে তো বীজ পুঁতে দিলেন, তারপরে সেগুলো উপর দিয়ে হ্যাঁ, উঠলো। তারপরে গাছগুলো ওই বাঁশ পুঁতে দিয়ে মাছের পাশে উঠেছে, তারপর মাচা করে দিয়েছি। লাউয়ের ক্ষেত্রে, কুমড়োর ক্ষেত্রে সবই মাচা। হ্যাঁ, সবই মাচা করে দিয়েছি। আর জলের কি ব্যবস্থা? জলের ব্যবস্থা বলতে আমি বাড়ি থেকেই বালতিতে করে করেই দিই। বাড়িতে যে জল আছে, জলের বাড়িতে আমার ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থেকেই বালতিতে করে করেই দিই। সবটা নিজে সম্ভব হয়? সম্ভব হয় না, তখন আমাদের বাড়িতে তো এমনি আলাদা চাষও আছে, কাজের লোক আছে, তখন তাদেরকে বলি একটু সাহায্য করতে। রাসায়নিক সার একদম না? আমি রাসায়নিক সারটা একদমই ব্যবহার করি না কো, কারণ ওতে শরীরে প্রচুর ক্ষতি হয়, সেই জন্য আমি একটু রাসায়নিক সারটা অ্যাভয়েড করি। শাক এবারে লাগিয়েছেন, পালং? পালং, পনকা দু রকমই লাগিয়েছি। শিম লাগিয়েছেন বললেন। হ্যাঁ, শিম লাগিয়েছি। এই যে ফলনগুলো, ধরুন শাক আপনি হয়তো নিজের বাড়িতেই হলো, কিন্তু যে লাউ বা কুমড়ো যদি একটু বেশি হয় সেগুলো তো বিক্রি করেন? হ্যাঁ, এগুলো আমি সবই বিক্রি করি, অতটা লাগে না কো বাড়িতে। ওগুলো লোক দিয়ে বিক্রি করিয়ে দেন? হ্যাঁ, লোক দিয়ে বিক্রি করে দিই। আমি আমার নিজের স্কুটিও আছে, কিছু কিছু আমি স্কুটিতেও দিয়ে আসি। আপনি স্কুটিতে চাপিয়ে নিয়ে হাটে কাউকে দিয়ে দিলেন? হ্যাঁ, আমি হাটে দিয়ে দিই, বেঁধে দেয় বাড়ির লোকে, আমি গিয়ে স্কুটিতে করে দিয়ে আসি হাটে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আর সাথে ওখানে টবে মাটি ভরে, সার ভরে, এইগুলো সমস্ত কিভাবে কি করলেন? আমি নিজে করি, কিছু কিছু মুনিশও লাগাই, কারণ আমি একা সম্ভব হয় না মাটি ফাটিগুলো আনা, ও তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিই। ছাদের মধ্যে কি কি আছে? লঙ্কা গাছ আছে, টমেটো গাছ আছে, আপনার বেগুন গাছ আছে, টমেটো ছাড়া বেশ কিছুগুলো আছে। ওগুলো ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। ছাতে হনুমানের ভয় থাকে না? না, আমাদের ওখানে এখন হনুমান থাকে না কো, তার কারণ হনুমান এলে আমাদের গ্রামের লোক সব তেড়ে দেয়, ওখানে হনুমান নেই কো। এই যে সবজি চাষ করছেন, এখানে রোগ পোকার আক্রমণ হয় না? হ্যাঁ, রোগ পোকার আক্রমণ হয়, তার জন্য আমি একটু পাশে নিম গাছ আছে, ওখান থেকে নিম গাছগুলো পেড়ে আনি, পাতাগুলো পরিষ্কার করে ধুই, তারপরে গরম করে জলে ফুটাই, একদম জলটা যখন সবুজ হয়ে আসে তখন আমার একটা স্প্রে বোতল আছে, ওই স্প্রে বোতলে নিম জলটাকে ভরি, দিয়ে গাছগুলোতে সব স্প্রে করে দিই। ঠান্ডা করে জল মিশিয়ে? হ্যাঁ, ঠান্ডা করি, দিয়ে জল মিশাই, দিয়ে তারপর স্প্রে করে দিই। আরও পোকা না মরলে তখন গরু আছে আমার, গরুর গোমূত্রটাকে জলে আর একটু পাতলা করি, দিয়ে স্প্রে বোতলে ভরি, দিয়ে স্প্রে করি, তাহলে দেখি যে পোকার উপদ্রবটা অনেক কমে যায়। কিন্তু রাসায়নিক বিষ কখনো দেন না? রাসায়নিক বিষ আমি দিই না। হ্যাঁ, এগুলো তো বাড়িতে নিজে খাচ্ছেন, সেজন্য দেন না। হ্যাঁ, আমি দেখি যে বাজারে ওই রকম খারাপ সবজি খাবো না বলেই বেশিরভাগ আমি রাসায়নিক সার দিই না এবং রাসায়নিক বিষও দিই না কো। আচ্ছা, আপনাদের এই সদস্যরা, বকুল দলের সদস্য বা আরও যারা দল আছে, এরা প্রত্যেকে সকলে কি সবজি চাষ করছেন নাকি আরও বিভিন্ন রকম? না, সকলে সবজি চাষ করে না, কেউ কেউ সবজি চাষ করছে, কেউ কেউ পশুপালন করছে, হাঁস গরু এগুলো সব পালন করছে, সবাই সবজি চাষ করে না কো। আপনি সবজি চাষের কথা ভাবলেন? আমি সবজি চাষের কথা ভাবলাম, কারণ পশুপালন করা একটু আমার পক্ষে টাফ হয়ে যাবে, তার কারণ গরু বাছুর দেখা আমি অতটা পারবো না কো। হাঁস ফাঁস পুকুরের নাম লেখে নিয়ে আসবে, এগুলো একটু সমস্যা আছে, গরুকে খেতে দিতে হবে, আমরা ছাগল পুষলে কোথা কে পাতা আনবে, আমার পর বাড়িতে থাকে না, এই জন্য আমি দেখলাম যে যেটা আমি নিজে পারবো সেটা করাই ভালো, ওই জন্য ছাগল গরু তার দিকে আমি পারিনি কো, আমি সবজি চাষটাই পারবো ভাবলাম, তাই সবজি চাষই করলাম। আপনি সবজি বেচার ব্যাপারটা বেশ আমি একটু জানতে চাইছি। আপনি নিজেই একদম
ওই স্কুটির মধ্যে চাপিয়ে হাটে যারা বসে বেচে তাদেরকে গিয়ে বেচে দিয়ে চলে আসেন? আমাকে বেঁধে দেয় বাড়ির লোক, আমি বাঁধতে পারি না। তো আমি হাটে যাই, মোটামুটি 5:30 ভোরবেলায় যাই। বিক্রি যার দাম থাকে তার থেকে একটু কম দেয়। ধরুন হয়তো 40 টাকা বিক্রি হচ্ছে, আমাকে 25 টাকা দেয়, তার বেশি হয়তো দেয় না। আমি নিজেই গিয়ে বিক্রি করে আসি। মানে হাটে যারা বসে বিক্রি করে তাদেরকে আপনি বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, তাদেরকে আমি বিক্রি করি, চলে আসি। আচ্ছা, এই যে বেচাবেচি শুরু হলো, তারপর হাতে কবে থেকে কি টাকা পয়সা আসতে শুরু হলো? মোটামুটি আমরা 6 মাস পর থেকেই আমরা টাকা আসা শুরু হলো। তো বাড়ির আগে যা পজিশন ছিল তার থেকে একটু আমার নিজের পজিশনটা দেখেছি যে আগের থেকে একটু ভালো হয়েছে। আগে যেমন আমার কথার কোনো দামই ছিল না, তো এখন দেখি যে না, একটু আমার তাও দাম আছে, আমার কথা শোনে, বেশ ভালো লাগে। মানে বর, তারপরে বাড়ির আরও যারা আছেন, শাশুড়ি শ্বশুর বোধহয় মারা গেছেন? না, আমার শ্বশুর বা শাশুড়ি কেউ নাই গো, মারা গেছে। বর আছে, আমার যা আছে, আর ভাসুর আছে, আর শ্বশুর শাশুড়ি কেউ নাই গো। তাদের মধ্যে বেশ নিজের একটা ওজন বাড়লো? হ্যাঁ, নিজের মধ্যে বেশ ওজন বাড়লো, এবং আমাকে আমার যাও সাহায্য করে, আমি একা করি না, একটু যাও আমাকে সাহায্য করে, এবং দুজনা মিলেই আমরা করি। মৌসুমী দেবী, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যারা গৃহবধূ, যারা হয়তো আপনার কথা শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা শুধু গৃহবধূ, যারা সরকারি চাকরি বা অন্য কোনো কাজ পাচ্ছেন না, তারা ওই একঘেয়েমি জীবন না কাটিয়ে মোটামুটি এই আমার মতন যদি আপনারা ঘরের উঠানে তারপর ছাদে যদি চাষ করেন, তো আপনাদের অনেক কিছু সুবিধা আসবে। তো আপনার মোটামুটি নিজের হাতে কিছু টাকাও আসবে, একঘেয়েমি যেটা সেটাও কেটে যাবে, এবং আপনারা বসে থাকেন শুধু, সেটাও থাকবে না। একটু শরীরের এক্সারসাইজও হবে, আপনার শরীর সতেজও থাকবে। তো একঘেয়েমি জীবন না কাটিয়ে আপনারা ভাবুন যে নিজে যেন স্বনির্ভর হয়, সব সময় সবার কাছে টাকা না চেয়ে যেন নিজে কিছু ইনকাম করতে পারি, নিজেও কিছু করতে পারি। এটা আমাদের সবসময় বিশ্বাস রাখতে হবে যে না, আমিও কিছু করতে পারি। তাই নিজেরা চুপচাপ বসে না থেকে ভাবুন যে কিভাবে একটু নিজের কাছে নিজে পয়সা ইনকাম করব। এরকমভাবে যদি আপনারা নিজেও একটু রোজগার করতে পারেন, তো আপনার পরিবারে নিজের ওজনটাও একটু বাড়বে, এবং সবসময় ছেলেদেরকে কেমিক্যাল দেওয়া শাকসবজি না খেয়ে আপনি ভেজাল মুক্ত শাকসবজি খাওয়াতে পারবেন, তাহলে দেখবেন একটু রোগটা কম হবে, রোগমুক্ত জীবন পাবেন। তো বসে না থেকে আপনারাও চাষ করুন, দেখুন আপনাদেরও জীবনে প্রচুর উন্নতি আসবে। মৌসুমী দেবী, আশা করি আপনার এই পরামর্শ অনেক মহিলাদের, বিশেষ করে গৃহবধূদের কাজে আসবে। তারা আপনার মতো করেই ভাববেন যে সংসারের ক্লান্তিকর কাজ, তার থেকে 2-1 ঘন্টা বের করে যদি এই ধরনের কাজ করা যায়, যেখানে অনেকটা মানসিক তৃপ্তি পাওয়া যাবে, আপনি যেমনটা বললেন, তার সঙ্গে রাসায়নিক বিষ, রাসায়নিক সার মুক্ত কিছু খাবারও পাওয়া যাবে, কিছু আর্থিক সুবিধেও হবে, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। আশা করব আপনার পরামর্শ, আপনার উদাহরণ মেনে অনেক মহিলাই আপনার মতো করে বাড়ির ছাদে হোক, উঠোনে হোক, এই ধরনের সবজি চাষ করবেন। এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।